আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি ম্যানচেস্টার সিটি এবং চেলসির মধ্যকার গতকালকে ম্যাচটা নিয়ে কথা বলবো এবং আরও আলাদা করে বলতে গেলে সত্যিকার অর্থে চেলসির কয়েকটা সমস্যা নিয়ে একটু আলোচনা করব। তবে শুরুতে একটা আপডেট দিয়ে নিই, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন ম্যাচের আগে কেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে ডিসকাস করছি না। এর পেছনে একটা স্পষ্ট কারণ আছে। বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপের পরবর্তী সময়ে প্রচুর আপডেট কিন্তু কভার করেছে এবং সেখান থেকে কিছুটা হলো ব্রেকে আছে। খুব দ্রুত ফিরবো, আস্তে আস্তে ইপিএল এর অ্যাকশনগুলো কভার করার চেষ্টা করবো, তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে। চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটি একেবারে ক্লিনিক্যাল একটা পারফরমেন্স দিয়েছে, এক কথায় বলা চলে চেলসিকে সেভাবে সুযোগই দেয়নি। রিয়াদ মাহরেজ নিজের নামের গুরুত্ব আরও একবার বুঝিয়েছেন। হুলিয়ান আলভারেজ পারফেক্ট একটা ফিনিশিং করেছেন, পেনাল্টি থেকে গোল পেয়েছেন। আরও একবার অফ দ্য বল মুভমেন্টে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম। ফিল ফোর্ডেনও তার জায়গা থেকে ম্যানচেস্টার সিটির জার্সিতে রেগুলার যা করেন সেটাই করেছেন। ডিফেন্সে কাইল ওয়াকার, আকানজে লাপোর্তারা, মিডফিল্ডে রদ্রি সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছেন এবং সব মিলে পেপ গার্দিওলার শিষ্যরা সত্যিকার অর্থে দেখিয়েছে যে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটিকে কেন বিশ্বের অন্যতম সেরা একটা দল বলা হয়। এই ম্যাচটা অনেক হ্যাপেনিং হবে, অনেক এক্সাইটিং হবে, আমার একটা আশা ছিল। ইপিএল এর ম্যাচগুলো সাধারণত যেরকম হয়, তবে সেটার ছিটে ফোটাও কিন্তু আমরা ম্যাচের মধ্যে পেলাম না। এখন আমি চেলসির প্রশ্নে আসি। অনেক দিক থেকে এই ম্যাচটা দেখা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ চেলসির বর্তমান যে কোচ গ্রাহাম পটার, তাকে কিন্তু পেপ গার্দিওলার সঙ্গে অনেকেই কম্পেয়ার করছেন। পেপ গার্দিওলা নিজেও কিন্তু তার সঙ্গে তাকে কম্পেয়ার করতে সকলকে বাধ্য করেছেন, কারণ পেপ গার্দিওলা নিজে গ্রাহাম পটার সম্পর্কে অনেক ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে এই জিনিসটা বলে যে চেলসির বর্তমান কোচ গ্রাহাম পটার সত্যিকার অর্থে ইপিএল এর নেক্সট বিগ কোচ হতে পারেন, অর্থাৎ তার মধ্যে সেই ট্যাকটিক্যাল অ্যাবিলিটি আছে যেটার মাধ্যমে তিনি যে কোনো একটা দলকে পরিবর্তিত করে ফেলতে পারেন। এর আগে ব্রাইটনের হয়ে তিনি একই ধরনের কাজগুলো কিন্তু করেছেন। চেলসি এখন পর্যন্ত যে ট্র্যাকে আছে সেখানে গ্রাহাম পটারের কথাটা বা গ্রাহাম পটারকে ঘিরে এত পজিটিভ কথা অনেক বেশি করে বলার সুযোগ এখন পর্যন্ত তেমন দেখছি না। যদিও এখানে কোচের সমস্যার চেয়েও আমার কাছে বেশি মনে হয় চেলসি কোনো জায়গা থেকে সত্যিকার অর্থে বুঝতে পারছে না যে তাদের আসলে কি করা উচিত। যেমন গতকালকে যে স্টার্টিং লাইন আপটা ছিল কিংবা চেলসির যে ট্যাকটিক্স ছিল, আমি একেবারে ক্লিয়ারলি বলতে পারি যে একজন টপ ক্লাস মিডফিল্ডার যিনি কিনা অনেক পাস খেলতে পারেন, অনেক অ্যাক্টিভ থাকতে পারেন, প্লাস একজন সত্যিকার অর্থে ক্লিনিক্যাল ফিনিশার যার মাধ্যম থেকে একের পর এক গোল আসবে কিংবা চান্সেসগুলো তিনি কাজে লাগাতে পারবেন বা হাফ চান্স পেলেও সেখান থেকে কিছু না কিছু করতে পারবেন, এমন দুজন প্রোফাইল, এমন দুজন প্লেয়ারের অভাবটা চেলসি একেবারে হারে টের পাচ্ছে। এখন স্ট্রাইকার হিসেবে পিয়েরে এমরিক অবেমেয়াং এর মতো একটা অপশন আছে, তো অবেমেয়াংকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমতো ঝড় চলছে সমালোচনা। অবেমেয়াং যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন, তারপর চেলসিতে সত্যিকার অর্থে সেভাবে সুযোগ পাবেন কিনা সেটাই এই মুহূর্তে প্রশ্নের ব্যাপার। যারা এই ব্যাপারগুলো ফলো করেন, অর্থাৎ অবেমেয়াং বা ইপিএল ফলো করেন, তারা নিশ্চয়ই জানেন। আর মিডফিল্ডে সত্যিকার অর্থে চেলসির প্ল্যানটা কি সেটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। দেখুন, কোভাচিচ, জর্জিনো, গ্যালাহার মিলে যে মিডফিল্ডটা তৈরি করেন সেটা নামের দিক থেকে খারাপ কোনো কিছু নয়, তবে সর্বশেষ একটা এনজো ফার্নান্দেস রিলেটেড ভিডিওতে আমি বলেছিলাম যে চেলসি বর্তমান যে সেট আপে খেলছে সে সেট আপটা সত্যিকার অর্থে মাঠের মধ্যে এক্সিকিউট করার জন্য একজন অনেক ভালো ডিস্ট্রিবিউটর দরকার, একেবারে কনস্ট্যান্ট পাসার দরকার, এমন একজন ফুটবলার দরকার যিনি একের পর এক পাস জেনারেট করতে পারেন, যিনি মিডফিল্ডকে অনেক বেশি করে ক্রিয়েটিভ বিজি রাখতে পারেন। একেবারে পারফেক্ট একটা প্রোফাইল আমার কাছে সেটা এনজো ফার্নান্দেস হতে পারতেন। এ ধরনের একটা ম্যাচে যেখানে জর্জিনো, কোভাচিচ, গ্যালাহাররা মিলে যতক্ষণ তিনজন একসাথে মাঠে ছিলেন মাত্র 58টা পাস খেলেছেন, সেখানে এক এনজো ফার্নান্দেস আর যাই হোক এর চেয়ে ফার বেটার পাস খেলতেন, এর চেয়ে অনেক বেশি বল ইন্টারসেপ্ট করতেন এবং প্রতিপক্ষ থেকে কেড়ে নিতেন। এই যে তিনজন মিডফিল্ডারের মধ্যে কোভাচিচ এবং জর্জিনোকে শুরু 60 মিনিট বা 65 মিনিটের মধ্যেই কোচকে সাবস্টিটিউট করিয়ে ফেলতে হয়েছে, সেই জিনিসটা এটাও প্রমাণ করে যে সত্যিকার অর্থে চেলসির মিডফিল্ডে একেবারেই কাজ করছে না। জর্জিনোকে আমরা 1-1.5 বছর আগে যে ফর্মে দেখেছিলাম, একটা সময় ব্যারনের শর্ট লিস্টও তিনি ছিলেন, সে জর্জিনোর সঙ্গে বর্তমান জর্জিনোর সত্যিকার অর্থে অনেক পার্থক্য আছে। কোভাচিচকে আলাদা করে দোষ দিয়ে লাভ নেই, কোভাচিচ অনেক পাস খেলবেন, এটা খুব একটা বেশি আশা করা উচিত নয়, বরঞ্চ অফ দ্য বল মুভমেন্টের ডিফেন্সিভ ডিউটিগুলো কোভাচিচ বেশি পালন করেন, সেটার জন্যই তিনি বিখ্যাত। পরবর্তীতে বদলি হিসেবে যে সকল মিডফিল্ডাররা নেমেছেন তারা সত্যিকার অর্থে কোনোভাবে গেমটা কন্ট্রোল করতে পারেনি এবং তাদের বিপরীতে রদ্রি, সিলভা, এমনকি ফিল ফোর্ডেন যিনি কিনা একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে এই ম্যাচটা খেলেছেন, তারা যে পরিমাণ বল মুভ করিয়েছেন সেটা ধারে কাছেও কিন্তু চেলসি ছিল না। আমি কোনোভাবে এটা বলছি না যে এনজো ফার্নান্দেস ছাড়া চেলসির মিডফিল্ডে কোনো কিছু হবে না, তবে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে সত্যিকার অর্থে এনজোর মতো একজন মিডফিল্ডার আসলে এই মিডফিল্ডার সেট আপটা অন্যরকম হতে পারতো। চেলসি শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেসকে চেস করতে পারেনি, ওই বিশাল পরিমাণ অ্যামাউন্টটা অ্যাড করতে পারেনি,
তাহলে চেলসির ভবিষ্যৎ চিন্তা কি, চেলসির এখানে সত্যিকার অর্থে মিডফিল্ডে কোন প্লেয়ারটাকে কেন্দ্র করে তারা ভবিষ্যৎ প্ল্যান করছে সেটা স্পষ্ট হওয়া উচিত। কারণ এটা একেবারে নিঃসন্দেহে দিনের আলোর মতো পরিষ্কার যে একেবারে পিওর একজন স্ট্রাইকার যেমন লাগবে, তেমনি সেই স্ট্রাইকারটাকে বলের যোগান দেওয়ার জন্য সত্যিকার অর্থে খুবই অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর, পাসার এবং অনেক ভালো মুভমেন্ট করতে পারেন এমন একজন মিডফিল্ডার লাগবে, যেটা না হলে সত্যিকার অর্থে এত পরিবর্তনের পরও চেলসিকে ঘিরে আহামরি পজিটিভ কোনো কিছু দেখতে পাচ্ছে না।